হ্যালো এভরিওয়ান, ছায়ারাত্রি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। তো আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, মানে যে দিদিভাই আমাদেরকে পাঠিয়েছেন, এটা কিন্তু তার শাশুড়ি মা মারা যাওয়ার প্রায় ১.৫ বছরের মাথায় কিন্তু এই ঘটনাটি ঘটতে শুরু করে। এবং দিদিভাই যেটা আমাকে লিখে পাঠিয়েছেন যে সময় ওনার শাশুড়ি মা মারা গিয়েছিলেন, সেই সময় কিন্তু ওনার বিয়ে হয়নি, মানে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ওই বাড়িতে, কিন্তু যেটা আর কি আনুষ্ঠানিক বিয়ে যেটাকে বলে, তো সেটা কিন্তু তার হয়নি সেই সময়। তো ওনার শাশুড়ি মায়ের শারীরিক কন্ডিশনটা এতটাই খারাপ ছিল, মানে যখন আর কি ওনার শাশুড়ি মা মারা যায়, তো তার বেশ মানে কয়েক মাস আগে থেকে উনি কিন্তু একদম বিছানাতে শয্যাশায়ী ছিলেন। এবং তার আগে, মানে যখন দিদিভাইয়ের সাথে তার হাজব্যান্ডের বিয়েটা ঠিক হয়, তো মানে তখনও কিন্তু ওনার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, যে কারণে কিন্তু তার রেজিস্ট্রি ম্যারেজটা ওটা আগে হয়ে গিয়েছিল, মানে তার শাশুড়ি মা মারা যাওয়ার আগেই হয়ে গিয়েছিল। এবার তার পরবর্তীকালে যখন তার শাশুড়ি মা মারা যায়, তো সেই জন্য তো ১ বছরের যেটা কালসোজ পড়ে যায়, এবং তাদের যে আনুষ্ঠানিক বা যেটা আর কি ধর্মীয় মতে বিয়ে, তো সেটা কিন্তু তার মানে ওই শাশুড়ি মা মারা যাওয়ার ১ বছর পর হয়। এবং তারপর মানে দিদিভাই বলছে আমি বিয়ে হয়ে যখন ওই বাড়িতে আসি, তার ঠিক ২-২.৫ মাসের মাথায় এই অদ্ভুত ঘটনাটা আমাদের বাড়িতে ঘটে। এবং তখন কিন্তু আমি এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমার শাশুড়ি মা, মানে উনি আমাকে ঠিক কতটা ভালোবাসতেন। তো সত্যি মানে একটা অদ্ভুত ঘটনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম অন্যরকম ঘটনা আজকের ঘটনাটি। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, চলে যাচ্ছি আজকের ঘটনায়। দিদিভাই বলছে আমার যখন বিয়ে হয় তখন সালটা হচ্ছে 1997। তো তার আগে, মানে প্রায় ১ বছর আগের কথা, তখন কিন্তু আমার বিয়েটা ঠিক হয় এই বাড়িতে, মানে যেটা আর কি আমার বর্তমান শ্বশুর বাড়ি। তো আমার হাজব্যান্ডরা হচ্ছে ২ ভাই, তার মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে ছোট, এবং আমার যিনি বড় ভাসুর ছিলেন এবং তার স্ত্রী, তার ২ ছেলে, তো তারা তো ওই বাড়িতে থাকতেনই। এবং আমার হাজব্যান্ডের যেহেতু তখনও বিয়ে হয়নি, তো সেই জন্য কিন্তু তার দাদা বৌদির কাছে ও খাওয়া দাওয়া করতো। এবং সত্যি কথা বলতে দিদিভাই বলছে আমার হাজব্যান্ডের একটু বয়স করে বিয়েটা হয়েছিল, এবং আমার সাথে আমার হাজব্যান্ডের বয়সের ডিফারেন্সটাও বেশ অনেকটাই, মানে প্রায় ১৫ বছর মতো। তো এবার আমাদের আর্থিক অবস্থা খুব একটা যে সচ্ছল ছিল তা নয়। মানে আমার বাবা একটা ছোট দোকানে কাজ করতো। তো মানে সেখান থেকে যা উপার্জন হতো সেখান থেকে কিন্তু আমাদের সংসার চলতো। তো সেই জন্য আমার বাবা আমাকে সেরকম পড়াশোনা করাতে পারেনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার বিয়েটা হয়ে যায়। এবং আমার এই যে শ্বশুরবাড়ি, তো মানে তাদের ফ্যামিলি কিন্তু যেটাকে বলে সম্ভ্রান্ত পরিবার, এবং আমার শ্বশুরমশাই জমিদার ছিলেন। তো আমার শ্বশুরবাড়ির কিন্তু প্রচুর জমি জায়গা বাড়ি, মানে অনেক আর কি বিষয় সম্পত্তি ছিল। তো আমার হাজব্যান্ড সেরকম কিছু কাজ করতো না, মানে ছোটোখাটো একটা কাজ করতো। এবার তবুও মানে ওদের যেহেতু প্রচুর বিষয় সম্পত্তি ছিল ওর বাবার, মানে ওরা আর কি যেটা পৈতৃক সম্পত্তি জমি জায়গা এগুলো যেহেতু ছিল, তো সে কারণে ওদের পরিবার কিন্তু যেটাকে বলে সচ্ছল পরিবার এটাই কিন্তু ছিল। এবং ওদের জমি, মানে জমি থেকে যে সমস্ত ফসল আসতো, তাতে তো ওদের সারা বছরের খাবার দাবার খেয়েও মানে যা আর কি ফসল বাঁচতো, সেটা বিক্রি করলে যে অ্যামাউন্টটা পাওয়া যেত সেটা একটা মানে সরকারি চাকরির মানে মাস মাইনের মতো। তো বুঝতেই পারছো যে কত পরিমাণে, মানে হিউজ পরিমাণে যেটাকে বলে মানে ফসল হতো ওদের বছরে। তো যাই হোক, মানে এক কথায় বলতে গেলে সম্ভ্রান্ত পরিবার। তো ওদের বাড়ি থেকে যখন আমাদের কাছে এই সম্বন্ধটা আসে, মানে ওদের একজন রিলেটিভ এই সম্বন্ধটা আর কি করেছিল। তো মানে যখন আর কি এই সম্বন্ধটা আসে, তো আমার বাবা কিন্তু আর কোনো অমত করেনি, যেহেতু দেখে যে ছেলে ভালো এবং ফ্যামিলি ভালো এবং সচ্ছল পরিবার, তো সেই জন্য কিন্তু আমার বিয়েটা ওখানে ঠিক হয়। এবং আমার শাশুড়ি মা কিন্তু এটা সবসময়তে চাইতেন, যেটা আমার হাজব্যান্ডের কাছেও আমি পরে শুনেছি, যে উনি কিন্তু চাইতেন যে ওনার ছোট ছেলের যাতে বিয়েটা হয় এবং উনি যাতে ছোট ছেলের বিয়েটা দেখে যেতে পারেন। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে কিন্তু মানে বারবারই বলতো বিয়ে করার জন্য। এবার এর আগে থেকেও কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মানে অনেক বিয়ের সম্বন্ধ দেখা হয়েছিল, কিন্তু মানে একটা পার্টিকুলার কারণে ওর বিয়েটা ভেঙে যেত বা ভেঙে দেওয়া হতো, সেটা যাই হোক আমি পরে বলছি।
তো এবার সেই জন্য কিন্তু আল্টিমেটলি ওর বিয়েটা মানে একটু বয়স করে হয়। তো আমার শাশুড়ি মার যেটা খুব ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ডের বিয়েটা দেখে যাবে। তো সেই জন্য আমার সাথে যখন বিয়েটা ঠিক হয়, এবার আমার শাশুড়ি মার শারীরিক কন্ডিশনটা ঠিক এতটা আর কি মানে খারাপ হয়ে গিয়েছিল, উনি একদম পুরো বিছানায় শয্যাশায়ী ছিলেন। মানে যখন তখন আর কি উনি মারা যেতে পারেন, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, যে কারণে কিন্তু আমার এই রেজিস্ট্রি ম্যারেজটা আগে থেকে হয়ে যায়। তো তার বেশ কয়েক মাস পরেই আর কি আমার শাশুড়ি মা মারা যান, এবং সেই জন্য কিন্তু যেটা আনুষ্ঠানিক বিয়ে সেটা আমাদের আটকে যায়। এবার আমার শাশুড়ি মা আমাকে দেখে গিয়েছিলেন ঠিকই, কিন্তু ওনার তখন শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, মানে উনি সেরকম কোনো কথাও বলতে পারতেন না, মানে বিছানাতেই একদম ওনাকে খাওয়ানো, স্নান করানো, পটি করানো সমস্ত কিছু ওনাকে ওই বিছানাতেই করাতে হতো, মানে ওই বেঁচে ছিলেন এইটুকুই। তো যাই হোক, এবার তার পরবর্তীকালে যখন 1 বছর পর আমার সেই আনুষ্ঠানিক বিয়েটা হয়, এবং যখন আমি বিয়ে হয়ে বাড়িতে আসি, তো বিয়ের আগে মানে যখন এই আনুষ্ঠানিক বিয়েটা হয়েছিল তার আগে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি শুনেছিলাম যে আমার শাশুড়ি মায়ের প্রচুর আর কি গয়নাগাটি রয়েছে। এবার এটা খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ হচ্ছে ওনার হাজব্যান্ড মানে আমার শ্বশুরমশাই যেহেতু একজন জমিদার ছিলেন, তো উনি তো মারা গিয়েছেন। মানে আমার ভাসুর ঠাকুরের যখন বিয়ে হয়, তো বিয়ের পরপরই কিন্তু আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। এবার আমার শাশুড়ি মা একজন জমিদারের স্ত্রী, তাহলে বুঝতেই পারছো যে তার গয়নাগাটি কীরকম হতে পারে বা থাকতে পারে। তো আমার হাজব্যান্ডের কাছে আমি শুনেছিলাম যে আমার শাশুড়ি মায়ের সোনার মুকুট রয়েছে, এবং দেখবে যে খোঁপার পেছনে, যেটা মুকুটের পেছন পোর্শনে দেখবে বাগান টাইপের একটা মানে গয়না হয়, তো ওইটাও কিন্তু আমার শাশুড়ি মার ছিল সোনার, এবং আরও প্রচুর গয়নাগাটি। এবং আমার হাজব্যান্ড যেটা আমাকে বারবার বলতো যে আমার শাশুড়ি মা আমার জন্য, মানে উনি নাকি, আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখন থেকে নাকি উনি বলতেন যে ওনার একটি সোনার কোমর বন্ধনী ছিল, মানে কোমর বিছিয়ে যেটাকে বলে। তো সেইটা উনি নাকি সবসময়তেই বলতেন যে এটা আমার ছেলের, মানে ছোট ছেলের বউকে আমি এটা দেবো। এবার আমার হাজব্যান্ডের যেহেতু তখনও বিয়ে হয়নি, তো ওনার যা যাবতীয় গয়নাগাটি সমস্ত কিছু কিন্তু আমার জায়ের কাছে থাকতো, মানে আমার বড় জায়ের কাছে। তো আমার বড় জা আমার হাজব্যান্ডকে এটাই বলেছিল যে তোমার যখন বিয়ে হবে, তো সেই গয়নার যা সমান ভাগ হয়, তুমি অর্ধেক পাবে, আমি অর্ধেক পাবো, এবং ওই যে যেটা সোনার যেটা কোমর বন্ধনী, তো সেটাও তোমাকে তোমার বিয়ের সময় দিয়ে দেবো। এবার তো সেই মতো এবার আমার হাজব্যান্ড কিন্তু আগাগোড়ায় প্রচণ্ড সরল সাদাসিধে ছিল, মানে ওর দাদা বৌদি যেটা ওকে বলতো সেটাই কিন্তু মানে অক্ষরে অক্ষরে পালন করতো। এবার এর পেছনে ওদের যে অন্যরকম একটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমার হাজব্যান্ড কোনো মতে মানে ঘুণাক্ষরেও কিন্তু টের পায়নি। তো পরবর্তীকালে যেটা আর কি আমার হাজব্যান্ড আমাকে বলে যে ওর নাকি অনেক জায়গায় বিয়ের সম্বন্ধ হয়েছিল, এবং তখন নাকি ওর দাদা এবং বৌদি বিভিন্ন কারণে, মানে হয়তো কোনো মেয়ে পছন্দ হচ্ছে না বা তার ফ্যামিলি পছন্দ হচ্ছে না, মানে বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু সেই বিয়েগুলো হতে দেয়নি। তো তার পরবর্তীকালে যখন আমাদের বাড়িতে ওদের বাড়ির একজন রিলেটিভ, মানে ওর দাদা বৌদি নয়, মানে অন্য একজন দূরসম্পর্কের রিলেটিভ, তারা যখন এই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসে, তো ওর মা তখন বলেছিল যে এই বাড়িতেই আমি মানে বিয়েটা দেবো, এবং তোকে কিন্তু এই বাড়িতে বিয়ে করতে হবে। তো সেই জন্যই ওর মায়ের কথা রাখতে কিন্তু ওই আমার সাথে ওর মা বেঁচে থাকাকালীন অবস্থাতে কিন্তু রেজিস্ট্রিটা হয়ে যায়। তো যাই হোক, এবার সেই বিয়েটা তো ওর দাদা বৌদি কোনোভাবে আটকাতে পারেনি। এবার বিয়ের আগের অবস্থায় যখন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মায়ের এই গয়নাগাটির কথাগুলো বলতো, তো তখন তো আমি বিয়ে হয়ে বাড়িতে যাইনি, তো ওই সম্পর্কে আমার কৌতূহল দেখানো বা ওই গয়নাগুলো কেন বৌদির কাছে তুমি পুরোটাই রেখেছো, এই ব্যাপারগুলো বলা বা কোনো কিছু এই সম্বন্ধে আলোচনা করা, এটা তো আমার উচিত নয়। তো আমি আমার হাজব্যান্ডকে এইসব কিছু বলতামও না, আমি চুপচাপই থাকতাম। তো তার পরবর্তীকালে যখন আমার ওই বিয়ের 2-1 দিন বাকি, তো আমার হাজব্যান্ড কিন্তু আমার যিনি আর কি বড় যা হচ্ছেন, তো ওর কাছে গিয়ে সেই মানে ওর ভাগের যে গয়নাটা হচ্ছে সেটা কিন্তু চাই। এবার ও যখন এটা চেয়েছে তার কারণ হচ্ছে ও মানে বৌদিকে গিয়ে বলে যে রিসেপশনের সময় ওই গয়নাগুলো ওকে তো পরিয়ে বসানো হবে, তো সেই জন্য যাতে তুমি ওই গয়নাগুলো দিয়ে দাও। তো তখন ওর বৌদি এটা বলেছিল যে বাড়িতে এত লোকজন আসবে, এত লোকজনের মধ্যে এত ভারী ভারী গয়না পরা ঠিক নয়, তো মানে এই বিয়ের অনুষ্ঠানটা মিটে গেলে তোমাদের যা ভাগের গয়না সেটা আমরা দিয়ে দেবো। তোমার হাজব্যান্ড কিন্তু সেটাই বিশ্বাস করে, মানে ওকে যে কথাই ওর বৌদি বা দাদা যেটা বলতো, এবং ওর পেছনে যে অন্য কিছু আর কি ষড়যন্ত্র থাকতে পারে, এটা কিন্তু ও কোনোদিনই ভাবেনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড এটা বিশ্বাস করে, এবং তার পরবর্তীকালে যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসি, এবার আমার শাশুড়িমা যেহেতু চেয়েছিলেন যে সেই কোমর বন্ধনীটা দিয়ে উনি ওনার ছোটো বউয়ের মুখ দেখবেন, এবার উনি যেহেতু বেঁচে নেই, তো আমার হাজব্যান্ড কিন্তু পরবর্তীকালে মানে আমি বিয়ে হয়ে আসার পর আমার বড় যাকে সেই কোমর বন্ধনীটা চাই, যাতে সেটা আর কি মানে আমি যেহেতু তখন বিয়ে হয়ে এসেছি, তো সেই সময়তে আর কি ওই জিনিসটা যেহেতু আমার প্রাপ্য ছিল,
এবার ওনার কাছে যেহেতু রাখা রয়েছে সেই গয়নাগাটিগুলো, তো আমার হাজব্যান্ড চেয়েছে, এবং তখনও কিন্তু ওর বড় বৌদি ঠিক সেম কথাই বলে, এবং উনি তখন বলেন যে এই বাড়ি ভর্তি লোকজন, এই গয়নাগাটি এখন বের করা ঠিক হবে না, আমার কাছেই তো রয়েছে, তো বিয়ের পরে তোমাকে মানে তোমার ভাগের যে গয়নাগুলো সেগুলো আমি সব দিয়ে দেবো। তো যাই হোক, বিষয়টা ওখানেই মিটে যায়, এবং তারপর বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বাড়িতে যারা আত্মীয় স্বজন ছিল তারাও বেশ কয়েকদিন থাকার পর তারা চলে যায়। এবং দিদিভাই বলছে, আমাদের মানে আমার হাজবেন্ড আমার বিয়ের আগে পর্যন্ত ওর দাদা বৌদির কাছে যখন খাওয়া দাওয়া করতো, তো আমি বিয়ে হয়ে আসার পর থেকে কিন্তু আমাদের হাঁড়িটা আলাদা হয়। তার কারণ হচ্ছে মানে এটা ওনারাই বলেছিলেন যে মানে যতদিন আর কি আমার হাজব্যান্ডের বিয়ে হয়নি ও তো নিজে রান্না করে খেতে পারতো না, তো সেই জন্য এটা আর কি ডিসাইড করা হয় যে ওরা ওদের মতো খাওয়া দাওয়া করবে এবং আমরা আমাদের মতো নিজেদের মতো রান্না করে খাবো। এবার আমার শ্বশুর বাড়ির যে প্যাটার্নটা সেটা আগেকার দিনের বাড়ি, বুঝতেই পারছো, আমার শ্বশুর মশাইয়ের আমলে ওই বাড়িটা তৈরি করা, এবং বাড়ির মাঝখানটা করেছিল হচ্ছে একদম রাউন্ড শেপের একটা উঠোন, এবং সেটাকে মানে ওই উঠোনটাকে পুরো রাউন্ড করে গোটা বাড়িটা, তো বুঝতেই পারছো যে কত বড় বাড়ি। তো বাড়ির একতলা পোর্শনের যে ঘরগুলো ছিল সেগুলো তো বেশ পুরনো, মানে এবার আমরা যখন ওই কজন লোকজন রয়েছি, তো এবার অত ঘর সেগুলো তো সবার পক্ষে ব্যবহার করা পসিবল নয়। তো একতলার যে ঘরগুলো ছিল সেই ঘরের ম্যাক্সিমাম ঘর কিন্তু বন্ধ থাকতো, মানে দরজা বন্ধ অবস্থায় থাকতো, কারণ পুরোনো দিনের ঘর সেরকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো না, তো সেই জন্য ওগুলো ব্যবহারও হতো না, তো ম্যাক্সিমাম ঘর কিন্তু বন্ধ থাকতো। এবং তার মধ্যে একতলায় কয়েকটি ঘর ছিল, দু তিনটে ঘর মতো, যেগুলোতে ওই বছরের যে ফসলগুলো যেমন ধান চাল গম এগুলো কিন্তু ওই বস্তা বস্তা মজুত করা থাকতো। তো একতলার ঘরগুলো কিন্তু ওইভাবেই ব্যবহার হতো, এবং দোতলা পোর্শনে যে ঘরগুলো ছিল, তো আমাদের ভাগের মধ্যে আমরা পেয়েছিলাম তিনটে ঘর। এবার আগেকার দিনের বাড়ির ঘর মানে বুঝতে পারছো এখনকার মতো ছোট ছোট ঘর নয়, বড় বড় সাইজের আর কি বেডরুম। তো সেই রকম তিনটে বেডরুম আমরা পেয়েছিলাম, এবং আমার যিনি আর কি বড় যা হচ্ছেন, তো ওনারাও কিন্তু এই তিনটে বেডরুম পাই সমান সমান। এবং আর একটা যেটা আর কি মানে কিচেন ছিল, যেটা কমন ছিল, তো ওনারা তখন মানে আমার বড়জা তখন বলেছিল যে এই কিচেনটা যেহেতু আমি আগাগোড়া এসেছি এবং এসে আমি এটা রান্না করছি, তো আমি রান্নাঘরটা আমি কোনো মতে দেবো না। তো দিদিভাই বলছে আমি তখন সেই কথাটাই মেনে নিই, কারণ সত্যিই তো উনি অনেক আগে বিয়ে হয়ে এসেছেন, তো ওনার এখানে অধিকার থাকতেই পারে। তো আমি তখন বলছি ঠিক আছে, তুমি এই কিচেনটা নাও। এবং ওই যে তিনটে বেডরুম আমরা পেয়েছিলাম ভাগের মধ্যে, তার মধ্যে একটা ঘরের মধ্যে কিন্তু আমি রান্নাবান্না করতাম। এবার আমাদের হাঁড়ি আলাদা হয়েছিল ঠিকই, কিন্তু আমরা যেহেতু একই বাড়ির মধ্যে থাকতাম এবং তখনও পর্যন্ত কোনো পার্টিশন পড়েনি, তো আমরা মানে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা গুড বন্ডিং ছিল, মানে দেখা হলে কথাবার্তা বলা, কোনো বিষয় নিয়ে হয়তো সন্ধ্যাবেলাতে আমরা একে অপরের ঘরে গিয়ে বসলাম, এগুলো কিন্তু হতো বিয়ের পর পর। তো এরপর যখন 10-12 দিন মতো কেটেছে, তো দিদিভাই বলছে একদিন, মানে এটা একদিন বলে নয়, বেশ কয়েকদিন যাবত আমি এটা লক্ষ্য করতাম যে আমার বড় যা কিন্তু মানে আমার শাশুড়ি মার যে আগেকার ডিজাইনের যেরকম ভারী ভারী গয়না হয় সেগুলো কিন্তু উনি পরতেন। এবার এটা কিন্তু মানে যে কেউ দেখে বুঝতে পারবে যে যে কোনো গয়না সেটা পুরনো গয়না নাকি নতুন গয়না, এটা কিন্তু দেখে বোঝা যায়। এবং আগেকার ডিজাইনের গয়না সেগুলো কিন্তু মানে এখনকার গয়নার ডিজাইন ওরকম হতেও পারবে না, মানে আগেকার এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের গয়নাগুলো ছিল এবং ভারী ভারী গয়না আর কি, মানে সেটা আর কি দেখেই বোঝা যেত যে এগুলো পুরোনো দিনের গয়না। তো দিদিভাই বলছে আমি কিন্তু এগুলো দেখতাম যে আমার বড় যা কিন্তু পরতো। এবার তো আমার এই বিষয়টা একটু খারাপই লাগে, তার কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছে শুনেছিলাম যে আমার শাশুড়ি মায়ের এরকম প্রচুর গয়নাগাটি রয়েছে, এবং আমার ভাগের যে গয়নাগুলো সেগুলোও কিন্তু আমার বড় জায়ের কাছেই রাখা আছে। তো সেই সূত্রে আমারও তো সেই গয়নাটা প্রাপ্য। তো এবার মানে যখন আমার হাজব্যান্ড নাকি দুবার আর কি যখন চেয়েছিল আমার বিয়ের পর, তো তখন উনি দুবারই ডিনাই করেছিলেন, মানে বাড়িতে লোকজন ছিল সেই বিষয়ে। তো আমি তখন ভাবি যে উনি তো মানে আমার যে গয়নাগুলো সেগুলো তো উনি আমাকে দিয়ে দিতেই পারেন, তো এই বিষয়টা আমার একটু খারাপই লাগে। তো এই ব্যাপারে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু একবার বলি এই কথাটা। তো ও প্রথমে এই কথাগুলো কোনো গ্রাহ্য করে না। তো তার পরবর্তীকালে আবার বেশ কয়েকদিন যাওয়ার পর আবার আমি আমার হাজব্যান্ডকে এই কথাটা বলি যে আমার শাশুড়ি মায়ের যে গয়নাগুলো যেটা আর কি আমার প্রাপ্য, এবং উনি যেটা বলেছিলেন যে আমাকে দিয়ে যাবেন, তো সেই গয়নাটা তুমি চেয়ে নাও। তো সেই কথাটা শুনে আমার হাজব্যান্ড কিন্তু একদিন আমার বড় যাকে সেই গয়না সম্পর্কে কথা তোলে, মানে ওই গয়নাগুলো যাতে আমাদেরকে দিয়ে দেয় সেই জন্য, মানে আমার ভাগের যেগুলো।
তো এই কথাটা যখন আমার হাসব্যান্ড আমার বড়জাকে বলেছে, মানে এতদিন যাবৎ ওনারা এত ভালো একটা ব্যবহার করতেন এবং আমি এই বাড়ি আসার পর সত্যি করেই মানে আমার বড়জা আমার সাথে ভীষণই ভালো ব্যবহার করতো। শুধুমাত্র আমার বড়জা বলে নয়, আমার যিনি ভাসুর ঠাকুর ছিলেন, ওনার ছেলেরা প্রত্যেকেই ভালো ব্যবহার করতো। কিন্তু আমার হাসব্যান্ড যখন এই কথাটা আর কি তোলে যে আমাদের গয়নাগুলো যাতে আমাদেরকে দিয়ে দেয়, তখন কিন্তু মানে উনার চেহারা পুরো চেঞ্জ। মানে উনি এমনভাবে বিষয়টা রিঅ্যাক্ট করেন এবং ওই একটা ছোট্ট টপিককে নিয়ে উনি এমন একটা অশান্তি ক্রিয়েট করেন এবং উনি কিন্তু টোটালি ডিনাই করতে থাকেন এবং উনি বলেন যে আমার শাশুড়িমা যখন আর কি অসুস্থ ছিলেন, তো তার চিকিৎসার জন্য ওনার গয়নাগাটি সমস্ত কিছু বিক্রি করে সেই টাকা পয়সা দেওয়া হয়েছে। উনি কিন্তু এই কথাটা তখন বলছেন। এবার আমার শাশুড়িমা যখন অসুস্থ ছিল, উনি বার্ধক্যজনিত রোগে আর কি ভুগছিলেন এবং বেশ কয়েক মাস যাবৎ উনি কিন্তু বিছানায় শয্যাশায়ী ছিলেন। এবার সেটার পেছনে যে এত হিউজ কোনো খরচ হতে পারে বা হয়েছে, সেটা কিন্তু আমি সত্যিই জানতাম না বা এটা আমার কিন্তু জানা ছিল না। আমার হাসব্যান্ড কিন্তু আমাকে যেটা বলেছিল যে ওনাদের যা ওই জমি থেকে যে সমস্ত ফসল আসে এবং সেটা বিক্রি করে যে পরিমাণে টাকা হয়, তো সেখান থেকেই কিন্তু তার চিকিৎসা হতো। তো আমরা কিন্তু এটা পুরো বুঝতে পারি যে আমার বড়জা টোটালি মিথ্যে কথা বলছে এবং উনি কিন্তু টোটালি ডিনাই করে বলছেন যে আমার কাছে কোনো গয়নাগাটি নেই এবং যে গয়নাগাটিগুলো ছিল সমস্ত কিছু বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়েছে। তো এই ব্যাপার নিয়ে একটা বিশাল বড় অশান্তি বাড়ির মধ্যে সৃষ্টি হয় এবং যখন এই অশান্তিটা কন্টিনিউ বাড়তে লেগেছে সেই দিন, তো দিদিভাই বলছে, আমি তখন বলেছি ঠিক আছে, যখন আমার শাশুড়িমার অসুস্থতার কারণেই তুমি বলছো যে গয়নাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে তার চিকিৎসা করা হয়েছে, এবার আমি তো সেই সময় সামনে উপস্থিত ছিলাম না, তো যদি এটা হয়ে থাকে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে তারই গয়না তারই চিকিৎসার জন্য লেগেছে। এবার দিদিভাই বলছে এটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানতাম যে গয়নাগুলো কিন্তু তার কাছেই রয়েছে, তিনি কিন্তু এটা না দেওয়ার জন্য বিভিন্ন রকম বাহানা দেখাচ্ছেন। তো তবুও মানে আমি যাতে অশান্তিটা না হয় সেই জন্য কিন্তু সেই মুহূর্তে আমি চুপ করে যাই এবং আমার হাজব্যান্ডকেও আমি চুপ করিয়ে দিই। আমি বলেছি ঠিক আছে, মানে উনি যখন বলছেন বিক্রি হয়ে গিয়েছে, বিক্রি করে উনি চিকিৎসা করিয়েছেন, তো ঠিক আছে, এটা নিয়ে তো আর আমাদের কোনো নেক্সট কোনো কথা বলার নেই। তো আমাদের ভাগ্যে যেহেতু ছিল না, আমরা সেই জন্য পাইনি। তো এই বলে যাই হোক, সেই অশান্তিটা সেই মুহূর্তে আমি মিটিয়ে নিই। কিন্তু তারপর থেকে আমার যা বা আমার ভাসুর ঠাকুর, ইনফ্যাক্ট তার যে ২ ছেলে, মানে তার ছেলেগুলো যে খুব বেশি বড় তা নয়, একজনের বয়স ১৫ বছর, একজনের ১২ বছর। তো তারা কিন্তু আমার কাছে কাম্মা, কাম্মা করে আসতো। মানে আমার ঘরে আসতো, আমার সাথে গল্প করতো। কিন্তু সেই দিনের পর থেকে তারাও আমাদের সাথে কোনো কথা বলতো না। মানে তারা তাদের মতো নিজের মতো থাকতো এবং আমরাও আমাদের মতো থাকতাম। তো মানে এই যে একটা ছোট্ট বিষয়, এটা তো আমাদের সত্যি করে এটা একটা আমাদের প্রাপ্য ছিল এবং আমার হাসব্যান্ড কিন্তু আমাকে বারবারই বলতো যে আমার শাশুড়িমা নাকি আমার হাসব্যান্ড যখন ছোট ছিল তখন থেকেই উনি নাকি বলতেন যে এই কোমর বন্ধনীটা দিয়ে আমি আমার ছোট বৌমার মুখটা দেখবো। তো যাই হোক, সেই জিনিসটা তো আমি পাই না। তো আমার হাসব্যান্ড এটা আক্ষেপ করলো। আমি ওকে বোঝাতাম যে ঠিক আছে, তুমি যখন পাওনি জিনিসটা, সেটা নিয়ে তো আর আক্ষেপ করে কোনো দরকার নেই। তো যাই হোক, এভাবে তখন দিন কাটতে শুরু করে এবং তখন কিন্তু আমরা এক বাড়িতে থাকলেও আমরা মানে ওই তরফের সঙ্গে, মানে আমার বড় জায়ের তরফের সঙ্গে আমরা কিন্তু কোনো কথা বলতাম না। মানে ওনারা যেহেতু কথা বলতেন না বলে আমরাও কিন্তু কথা বলতাম না। তো এইভাবে কাটছিল। তো এরপর মানে যে ঘটনাটা আর কি ঘটে, সেটা কিন্তু সত্যি মানে একটা বিস্ময়কর ঘটনা, যেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকের কাছেই কিন্তু আনএক্সপেক্টেড ছিল। তো দিদিভাই বলছে আমাদের যেটা ঠাকুর ঘর ছিল সেটা কিন্তু কমন ছিল। মানে সেই ঠাকুর ঘরে আমার শাশুড়িমার আমলে সব ঠাকুর মানে রাখা ছিল। উনি সেই ঠাকুর আরাধনা করতেন এবং তার পরবর্তীকালে আমার বড় জা এসে সেখানে পুজো করতেন। তো আমি বিয়ে হয়ে আসার পর থেকে এটা মানে এই কাজটা আর কি ভাগ হয়ে গিয়েছিল যে সকালের সেই ঠাকুর ঘরের পুজোটা আমি করব এবং সন্ধেবেলার সন্ধে দেওয়াটা আমার বড় জা করবে। তো সেরকমই আর কি মানে নিয়ম অনুযায়ী আমি সেই কাজগুলো করতাম। এবার সেই যে ঠাকুর ঘরটা ছিল, সেই ঠাকুর ঘরের পাশে ছিল হচ্ছে একটা খোলা ছাদ এবং সেই খোলা ছাদের আরেক দিকের পোর্শনটায় মানে ওই খোলা ছাদটা ছিল মাঝখানে এবং এক সাইডে ছিল ঠাকুর ঘরটা এবং অপোজিট সাইডে ছিল হচ্ছে আমার শ্বশুর শাশুড়িমার ঘরটা। এবার তাদের ঘরটাও বেশ বড় সাইজের ঘর ছিল এবং আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর আমার শাশুড়িমা ওই ঘরেই থাকতেন এবং আমার শাশুড়িমা মারা যাওয়ার পর ওই ঘরটা কিন্তু আর মানে কোনোদিনই ব্যবহার হতো না। মানে প্রতিদিন আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই ঘরটা কিন্তু ওরকমই বন্ধ অবস্থায় থাকতো। যেহেতু এত ঘর, তো সেই ঘরটা আর ব্যবহার করার কোনো প্রয়োজন হতো না। এবার ওই যে যেটা আমি ফাঁকা ছাদ বলছি, মানে ওই দোতলাতেই কিন্তু ওই ফাঁকা ছাদটা ছিল। এবার ওই ফাঁকা ছাদের একদম কর্নার সাইডে একটা তুলসী মঞ্চ ছিল। তো সেই তুলসী মঞ্চটাতে আমরা মানে সকালেও পুজো করতাম, সন্ধ্যেবেলাতেও পুজো করতাম এবং সেই তুলসী মঞ্চর সাইডে ছিল হচ্ছে মানে যেখানে তুলসী মঞ্চটা শেষ হচ্ছে, একদম ওখানটা করেই ছিল হচ্ছে বাড়ির লাস্ট বাউন্ডারি, মানে তারপরে অন্যজনাদের বাড়ি।
এবার যে সময়ের ঘটনা তখন কিন্তু ছিল হচ্ছে শীতকাল। তো একদিন সন্ধেবেলায় মানে সেই দিন অন্যান্য দিনের মতো আমার বড় যা ওরকম সন্ধে দেওয়ার জন্য ঠাকুর ঘরে গিয়েছে। এবার শীতকাল যেহেতু, আর বুঝতে পারছো যে আগেকার দিনের বাড়ি কিন্তু এখনকার মতো খাঁচা সিস্টেমের ছিল না। মানে তখন একদম খোলামেলা বাড়ি ছিল, মাঝখানটা উঠোন থাকলেও মানে দোতলা পোর্শনে আমাদের যে ঘরগুলো ছিল তার সামনে একটা লম্বা বারান্দা ছিল, যেটা কিন্তু ওরকম চারদিকে রাউন্ড শেপের ছিল। ভীষণ সুন্দর দেখতে ছিল বাড়িটা, এবং আগেকার দিনের বাড়ির প্যাটার্নগুলোই কিন্তু এরকম টাইপের হতো। তো দিদিভাই বলছে তখন সন্ধেবেলা, এবার যেহেতু মানে খোলামেলা বাড়ি, তো বুঝতেই পারছো শীতকালে যেহেতু হাওয়া বাতাস ঢুকবে বলে আমি কিন্তু ঘরের দরজাটা ভেজিয়ে ঘরের মধ্যে ছিলাম। এবার সেই মুহূর্তে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না, এবং আমার যিনি ভাসুর ঠাকুর তিনিও কিন্তু বাড়িতে ছিলেন না। তো সেই মুহূর্তে বাড়িতে আমি ছিলাম এবং আমার বড় জা আর তার 2 ছেলে। তো এবার যেহেতু উনি যে টাইমে সন্ধে দিতেন, তো আমি মানে ওই টাইমটা জানতাম যে ওই সময় এসে ঠাকুর ঘরে উনি সন্ধে দেন, এবং যেখানটা করে আমার বেডরুমটা ছিল, তো বেডরুমের দরজাটা খুললে কিন্তু মানে ওই আমার খাট থেকে বসেই আড়াআড়িভাবে সেই ঠাকুর ঘরটা দেখা যেত। তো এবার আমি বুঝতে পারি যে ঠাকুর ঘরে আমার বড় যা গিয়েছে সন্ধে দেওয়ার জন্য। তো এবার সন্ধেবেলায় যেহেতু ঘরের দরজা ফরজা খুলে রাখতে হয়, বন্ধ করে রাখতে নেই, তো সেই জন্য আমার বেডরুমের দরজাটা আমি খুলে দিয়েছি। তো কিছুক্ষণ যাওয়ার পর আমি আমার বেডরুমে বসে বই পড়ছিলাম সেই সময়। তো কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে মানে তখন কিন্তু অলরেডি সন্ধে লেগে গেছে, মানে একদম পুরো ঘোর অন্ধকার লেগে যাওয়া যেটাকে বলে, তো সেরকম কিন্তু হয়ে গেছে। আর শীতকালের সন্ধে বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। তো হঠাৎ করে আমি বসে থাকতে থাকতেই আমার বড় জায়ের একটা বিকট জোরে চিৎকার, এবং চিৎকার হওয়ার সাথে সাথেই সশব্দে কিছু যেন একটা পড়ে যাওয়ার আমি আওয়াজ পাই, যে কিছু যেন একটা পড়ে গেল বা একটা কোনো ভারী জিনিস পড়ে যাওয়ার যেরকম একটা শব্দ হয় ওই রকম একটা কিন্তু আমি আওয়াজ পাই। এবার দিদিভাই বলছে আমি মন দিয়ে বইটা পড়ছিলাম, তো হঠাৎ করে এরকম একটা শব্দ পাওয়াতে আমি কিন্তু রীতিমতো চমকে গেছি যে কী ব্যাপার হলো, মানে আওয়াজটা কোত্থেকে এলো। তো আমি কিন্তু একদম মানে ঘর থেকে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসেছি, মানে বারান্দাটা বেরিয়ে এসেছি, এবং আমার বড় জায়ের ঘরের মধ্যে তার 2 ছেলে তখন পড়াশোনা করছিল। এবার ওরাও কিন্তু সেই সাউন্ডটা পেয়েছে, ওর মায়ের ওরকম একটা চিৎকার এবং সেই যে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ সেটা কিন্তু ওরাও পেয়েছে। তো ওরাও দেখছি ততক্ষণে বেরিয়ে এসছে। এবার ওই যে ছাদের দিকটা, মানে যে দিকটা করে ঠাকুর ঘরের পাশে যে খোলা ছাদটা ছিল, তো সেদিকে কিন্তু আলো সেরকম যে পর্যাপ্ত পরিমাণে ছিল তা নয়, আগেকার দিনের বাড়ি তো। তো সেখানে দেখবে মানে কোনো আলগা জায়গাতে যদি কোনো লাইটের ব্যবস্থা করা হতো, সেটা কিন্তু সেই তার দিয়ে সেই লাইটটাকে মানে টেম্পোরারি সেই জায়গায় লাইটের একটা ব্যবস্থা করা হতো। কিন্তু সেই ঠাকুর ঘরের পাশে যেহেতু সেই ছাদটা ছিল, এবার রাত্রিবেলায় তো আমাদের সেই ছাদে সেরকম কোনো প্রয়োজন পড়তো না। এবার সন্ধেবেলাতে শুধুমাত্র সেই তুলসী মঞ্চে পুজো করার জন্য যেতে হতো, তারপর তো রাত্রিবেলায় সেরকম আমরা সেই ছাদে কেউ যেতাম না। তো সেই জন্য কিন্তু ওখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, ওই ঠাকুর ঘর থেকে যা লাইট যেত মানে যা আর কি আলো পড়তো মোটামুটি দেখা যেত। তো এবার আমি যখন ঘর থেকে বেরিয়েছি মানে উনি কেন এরকম চিৎকার করলেন এবং কি একটা পড়ার শব্দ পেয়েছি এটা বোঝার জন্য, তো দিদিভাই বলছে আমি কিন্তু বুঝতে পারি সেই ছাদের দিকটা থেকে একটা গোঙানির শব্দ আসছে, এবং আমি বিষয়টা লক্ষ্য করে বুঝতে পারি যে সাউন্ডটা কিন্তু ওই ছাদের দিক থেকেই আসছে। দিদিভাই বলছে আমি ওখানে আর না দাঁড়িয়ে আমি কিন্তু ছুটে সেই ছাদের দিকে গিয়েছি, এবং আমার সঙ্গে সঙ্গে আমার জায়ের যে 2 ছেলে তারাও কিন্তু গেছে। এবং যাওয়ার পর আমরা যে জিনিসটা দেখি ওটা দেখে দিদিভাই বলছে রীতিমতো আমি হতভম্ব হয়ে গেছি। আমি দেখছি সেই তুলসী মঞ্চ থেকে বেশ কিছুটা এগিয়ে মানে 2-3 হাত ডিস্টেন্সে আমার বড় জা ঠিক মুখ থুবড়ে পড়ে আছে ছাদের মধ্যে, এবং উনি কিন্তু গোঙাচ্ছেন, মানে ওনার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, উনি হালকা একটু সেন্সলেস টাইপের হয়ে গেছেন এবং উনি কিন্তু গোঙাচ্ছেন। তো এইটা যখন আমি দেখেছি, এবার আলো আঁধারির মধ্যে আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। তো আমি যখন কাছে আর কি মানে বসে দেখতে গেছি যে উনি কেন পড়ে গেছেন বা কি হয়েছে ব্যাপারটা, তো তখন দেখছি যে ওনার মাথা ফেটে গিয়ে রীতিমতো ব্লিডিং হচ্ছে। এবার এটা দেখে দিদিভাই বলছে আমার কিন্তু তখন কঠিন অবস্থা, মানে রীতিমতো আমার মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। তার কারণ হচ্ছে বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না তখন। এবার আমার জায়ের যে 2 ছেলে তারা তো খুব বেশি বড় তা নয়, একজনের 15 বছর বয়স, একজনের 12 বছর বয়স, তারাও ছোট। এবার দেখবে যে কারোর কোনো বিপদে, সে তোমার হাজার শত্রু হোক বা বন্ধু হোক, তুমি যদি দেখো যে তার কোনো বিপদ হয়েছে, তোমার তার পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু এটা একটা কর্তব্য। তো দিদিভাই বলছে আমার সাথে তাদের দীর্ঘদিন যাবৎ কথা নেই ঠিকই, কিন্তু এরকম একটা বিপদে আমি তাকে কী করে ফেলে দেবো। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে মানে তার মাথাটাকে তুলে আমি চোখে মুখে জল টল দিচ্ছি এবং বলছি দিদি কী হয়েছে, তুমি পড়ে গেলে কী করে। এবার উনি কিন্তু কোনো কথা বলতে পারছেন না, মানে উনি অদ্ভুত টাইপের একটা গোঙানির শব্দ মুখ দিয়ে বার করছেন এবং ইশারা করে সেই পাঁচিলের দিকে মানে হাত দিয়ে ইশারা করে আমাকে যেন কিছু একটা দেখানোর চেষ্টা করছেন।
এবার আমি তো বিষয়টা বুঝতে পারছি না যে কি হয়েছে, উনি কি ইশারা করছেন আমাকে, এবং উনি যেহেতু কিছু মুখে বলতে পারছেন না, আমি বারবার জিজ্ঞাসা করছি যে কি হলো দিদি, তুমি পড়ে গেলে কি করে। তো আমি দেখছি উনি কিন্তু কিছু বলতে পারছেন না, উনি শুধুমাত্র ইশারা করে যেন পাঁচিলের দিকে কিছু একটা আমাকে দেখানোর চেষ্টা করছেন। এবার এই ব্যাপারটা যখন আমি দেখছি যে বেগতিক হচ্ছে, তো আমি তখন আর সময় নষ্ট না করে আমাদের প্রতিবেশী একজনকে আর কি ডাকি, মানে পাশের বাড়ির একজনকে, এবং তাকে ডেকে পুরো বিষয়টা তখন বলছি যে এরকম এরকম হয়েছে। তো আমরা তখন ডিসাইড করি যে আমার যে বড় যা, তাকে নিয়ে আমরা হসপিটালে যাব। তো সেই করতে করতে কিন্তু আমার যিনি ভাসুর ঠাকুর, উনি তখন বাড়ি এসছেন, এবং উনি তখন দেখেন যে এরকম একটা সিচুয়েশান। তো তখন সবাই মিলে তড়িঘড়ি করে আমার বড় যাকে নিয়ে কিন্তু হসপিটালে যাওয়া হয়। এবং ওখানে যাওয়ার পর দিদিভাই বলছে আমার বড় জায়ের কিন্তু রীতিমতো 5টা স্টিচ পড়ে মাথায়, মানে বুঝতে পারছো যে কতটা মানে গভীর ক্ষত মাথার মধ্যে হয়েছিল। তো যাই হোক, ওনাকে তখন অবজারভেশনে রাখা হয়, এবং বেশ কিছুক্ষণ মানে 2-2.5 ঘন্টা পরে তখন কিন্তু উনি পুরো সুস্থ হয়েছেন। এবং আমরা যেটা ভেবেছিলাম যে উনি পড়ে গিয়েছেন বা ওনার হয়তো কোনো বড় কিছু হয়তো দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা নয়। মানে উনি এমন কিছু একটা জিনিস দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, যে কারণে কিন্তু সেই দেখবে বোবা ধরে যাওয়া যেটাকে বলে, তো ওই জিনিসটা কিন্তু আমার বড় জায়ের সাথে হয়। এবার আস্তে আস্তে যখন একটু উনি সুস্থ বোধ করছেন, এবার আমরা তো তখন হসপিটালে সবাই রয়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর ঠাকুর, তার 2 ছেলে, আমরা প্রত্যেকেই রয়েছি। তো উনি যখন সুস্থ বোধ করছেন, তো দিদিভাই বলছে আমার তো ওই জিনিসটা মনে আছে যে উনি আমাকে বারবার ইশারা করে সেই পাঁচিলের দিকে কি দেখাচ্ছিলেন। তো যখন উনি একটু সুস্থ হয়েছেন, তো আমি কিন্তু আমার মানে বড় যাকে সেই বিষয়টায় প্রশ্ন করি যে দিদি, তুমি আমাকে কি দেখাচ্ছিলে ওরকম পাঁচিলের দিকে, তুমি একটা কিছু ইশারা করে আমাকে দেখাচ্ছিলে, তো মানে বিষয়টা কি বলো তো, এবং তুমি পড়ে গেলে কি করে। তো এবার এতক্ষণ যাবৎ ওনাকে হসপিটালে আনার পরে যে 2-2.5 ঘন্টা উনি যখন ওখানে ভর্তি ছিলেন, ততক্ষণের মধ্যে কিন্তু উনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কথা বলছিলেন না, ওই টুকটাক একটু আর কি যেরকম কথা বলা। কিন্তু আমি যখন তাকে এই প্রশ্নটা করেছি, মানে উনি অদ্ভুতভাবে হাইপার হয়ে পড়েন, এবং ওনার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে উনি হয়তো আবার কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এবার এই রকম যখন হতে ওনাকে দেখা যায়, তো যিনি আর কি ডক্টর ছিলেন, সিস্টাররা ছিলেন, তো ওনারা তখন বলেন যে আপনারা ওনাকে এত কিছু এখন প্রশ্ন করবেন না, হয়তো যেটা আমাদের মনে হচ্ছে যে উনি এমন কিছু একটা হয়তো দেখেছেন, বা কিছু দেখে হয়তো উনি এমন ভয় পেয়েছিলেন যে কারণে হয়তো উনি একটা ট্রমার মধ্যে রয়েছেন। তো আমাদের মনে হয় যে আপনারা যদি আজকে ওনাকে মানে আজকে রাত্রিটা যদি হসপিটালে ভর্তি রাখেন, আমাদের অবজারভেশনে আমরা আজকে মানে রাখবো, এবং তার পরের দিন যদি দেখি যে উনি সুস্থ আছেন, তাহলে কিন্তু ওনাকে ছেড়ে দেবো। তো আমরা তখন সেটাতেই রাজি হয়ে যাই, এবং সেই দিন রাত্রিবেলাতে কিন্তু যেহেতু ওটা মহিলা ওয়ার্ডে আমার বড় যা ভর্তি আছে, এবার সেখানে তো কোনো মহিলা ছাড়া অন্য কাউকে থাকতে দেবে না। তো সেই রাত্রিতে কিন্তু আমি আমার বড় জায়ের কাছে থাকি। এবার সারা রাত্রি কেটে যাওয়ার পর পরের দিন কিন্তু আমার বড় যা পুরো সুস্থ হয়ে যায়, এবং তারপরে সকালবেলাতে মানে পরের দিন সকালবেলাতে কিন্তু ওনার ছুটি হয়ে যায়। তো ছুটি হয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। তো বাড়ি ফিরে আসার পরে মানে সবাই মানে আমরা তো প্রত্যেকেই তখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে উনি এইভাবে পড়ে গেলেন কি করে, এবং মানে এরকম একটা অবস্থা, মানুষ পড়ে যেতেই পারে, হয়তো কোনো কারণে অসাবধানতা বশত হয়তো পড়ে গিয়েছেন, কিন্তু এরকম একটা অবস্থা তার হলো কি করে। এবং দিদিভাই বলছে আমার মনে কিন্তু সেই বিষয়টা নিয়ে একটা কৌতূহল থেকেই গিয়েছিল যে ওই অবস্থাতে উনি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিলেন না, মানে গতকাল রাত্রিবেলাতে। তো তখন উনি ইশারা করে আমাকে পাঁচিলের দিকে কি দেখাচ্ছিলেন। তো আমার কিন্তু মনের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা সুপ্ত কৌতূহল ছিলই। তো যাই হোক, বাড়িতে আনার পর উনি মানে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে উনি যখন একটু সুস্থ বোধ করছেন, তো দিদিভাই বলছে আমরা টুকটাক কথা বলতে বলতে আমি কিন্তু সেই প্রসঙ্গটা আবার আমার বড়জাকে তুলেছি যে দিদি, তুমি কালকে পড়ে গেলে কি করে, এবং তুমি যে পড়ে গেলে, পড়ে যাওয়ার পর আমি যখন মানে তোমাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি পড়ে গেলে কি করে, তুমি মানে এরকম অবস্থা তোমার হলো কি করে, তুমি আমাকে বারবার ইশারা করে পাঁচিলের দিকে কি দেখাচ্ছিলে। তো এই জিনিসটা যখন আমি আবার আমার বড়জাকে মানে বলেছি, এবং এই প্রসঙ্গটা যখন আমি তুলেছি, উনি কিন্তু তখন অঝরে কাঁদতে শুরু করেন, এবং রীতিমতো উনি কিন্তু পুরো থরথর করে কাঁপছেন। এবার এই জিনিসটা যখন আবার আমরা দেখেছি, এবার আমাদের তখন ন্যাচারালি বিষয়টাতে প্রচণ্ড ভয় লাগে যে উনি এরকম কেন বিহেভ করছেন, এবং যখনই ওনাকে এই প্রশ্নটা করা হচ্ছে বারবার উনি এতটা হাইপার কেন হয়ে যাচ্ছেন। তো উনি তখন প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করেছেন, এবং উনি কিছু বলছেন না, জাস্ট উনি কাঁদছেন, এবং ওনার শরীর পুরো কাঁপছে থরথর করে। তো আমরা তখন বলছি যে কি হয়েছে, মানে তোমার কি কোনো শরীর টরীর খারাপ করছে, বা তুমি এরকম কেন করছো।
তো তখন মানে দিদিভাই বলছে আমার বড়জা তখন আমার দুটো হাত ধরে মানে অঝরে কাঁদতে কাঁদতে আমাকে বলে যে, বোন তুই আমাকে ক্ষমা করে দে, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি এবং তোর যে গয়নাগুলো ছিল সেগুলো কিন্তু আমার কাছেই রয়েছে, আমি তোকে পুরো মিথ্যে কথা বলেছিলাম এবং সেই যে আমার শাশুড়ি মার গয়নাগুলো যেগুলো তোর প্রাপ্য সেগুলো আমি তোকে ফিরিয়ে দেবো। তো দিদিভাই বলছে যে এরকম একটা কিছু উত্তর আমার বড়জার কাছ থেকে সেই মুহূর্তে আসবে এটা কিন্তু আমার পুরো কল্পনার অতীত ছিল। তার কারণ হচ্ছে মানে আমি এটা পুরো ভেবেছিলাম যে উনি আমাকে বারবার পাঁচিলের দিকে ইশারা করে কিছু দেখিয়েছেন, এবার হতেই পারে যেহেতু আগেকার দিনের বাড়ি, তো কোনো হয়তো উনি চোট টোট দেখেছেন বা কিছু, যে কারণে হয়তো উনি ভয় পেয়ে এরকম মানে পড়ে গিয়েছিলেন। তো সেটাই আমি ভেবেছিলাম, কিন্তু এরকম প্রসঙ্গ উনি কেন কেন তুললেন সেই বিষয়টা কিন্তু আমাকে প্রচণ্ড অবাক করে দেয়। এবং শুধুমাত্র আমাকে বলে নয়, ওখানে আমার ভাসুর ঠাকুর, আমার হাজব্যান্ড, তারপর তার দুই ছেলেরা প্রত্যেকেই উপস্থিত আমরা। তো আমরা যখন আমার বড়জার মুখ থেকে এরকম একটা কোনো কথা শুনছি আমরা প্রত্যেকেই কিন্তু তখন অবাক হয়ে গেছি। তো আমি তখন আমার বড়জাকে বলছি যে দিদি তুমি এই সব কথা এখন কেন তুলছো, তুমি সুস্থ হয়ে যাও, তারপর তখন এইসব ব্যাপার নিয়ে দেখা যাবে। তো উনি তখন আমাকে বলছেন যে না, যেটা আমি দোষ করেছি সেটা আমাকে তুই স্বীকার করতে দে, না হলে আমার শাশুড়ি মা আমাকে বাঁচতে দেবে না। এবার এই কথাটা যখন আমাদেরকে বলেছে, মানে আমরা ওখানে তো প্রত্যেকে দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই শুনছি বিষয়টা, আমরা পুরো চুপ, মানে আমাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না যে উনি এই কথাটা কি বলছেন, যে শাশুড়ি মা ওনাকে বাঁচতে দেবেন না মানে। তো তখন উনি নিজে থেকে বিষয়টা বলতে শুরু করেন যে গতকাল সন্ধেবেলাতে যখন আমি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর সেই তুলসী মঞ্চের দিকে সেই প্রদীপটাকে নিয়ে আমি দিতে গিয়েছি, মানে সন্ধে দিতে গেছি যখন, তো ওই জায়গাটা কিন্তু অন্যান্য দিনের মতোই সেরকম অন্ধকার। তো আমি সেই প্রদীপটাকে নিয়ে সেই তুলসী মঞ্চে দেখবে একটা মানে ছোট্ট আর্ট শেপের একটা জায়গা থাকে, তো যেখানটা করে কিন্তু সেই প্রদীপটা দেওয়া হয়। তো দিদিভাই বলছে আমার বড়জা বলছে যেটা, যে আমি সেখানটা করে প্রদীপটা দেওয়ার পরে আমি মাথাটাকে নিচু করে প্রণাম করে যখন আমি উঠতে গিয়েছি, আমি দেখতে পাই আমার ঠিক ডান সাইডে সেই যে কোমর বন্ধনী যেটা আমার শাশুড়ি মার ছিল, এবং আমাকে সেটা উনি দেবেন বলেছিলেন যে ওনার ছোট বউকে এটা উনি মুখ দেখবেন এই গয়নাটা দিয়ে। তো সেটা তো আমার বড়জার কাছেই ছিল। এবার উনি সেটা পুরো মিথ্যে কথা বলেছিলেন যে উনার কাছে নেই, উনি সমস্ত কিছু গয়না বিক্রি করে দিয়ে ওনার শাশুড়ি মার চিকিৎসার জন্য দিয়েছেন টাকা। তো মানে আমার বড়জা বলছে যে আমি যখন মাথাটাকে তুলে মানে প্রণাম করতে গিয়েছি এবং আমার কিন্তু আমার ডান দিকে চোখটা পড়ে এবং সেই দিকে আমি তাকিয়ে দেখতে পাই যে সেই যে কোমর বন্ধনীর যে চেনটা, মানে যেটা দিয়ে আর কি সেই মানে কোমর বন্ধনীটা যে মানে যে চেনটা দিয়ে আটকানো হয়, সেই চেনের একটা পোর্শন আমার ঠিক ডান দিকের সেই মেঝেতে পড়ে আছে। এবার ওই অন্ধকারের মধ্যেও সেই সোনার গয়নার এবার চেনটা যেহেতু অনেকটা মোটা, তো মানে আমার বড়জা বলছে যে অন্ধকারের মধ্যেও কিন্তু জিনিসটা পুরো জল করছে। এবং আমার যখন হঠাৎ করে সেদিকে চোখটা পড়েছে, তো আমি তখন মানে ভাবি যে এটা কি, মানে এই অন্ধকারের মধ্যে এটা কেন এরকম জল করছে, জিনিসটা কি। তো আমার বড়জা কিন্তু মানে ওই জিনিসটা খুব ভালো করে দেখতে যায় যে আসলে জিনিসটা কি, ওখানটা করে অন্ধকারের মধ্যে জল করছে কেন। তো উনি যখন ভালো করে দেখতে গেছেন উনি বলছেন আমি দেখতে পাই যে ওটা আর কিছু নয়, ওটা কিন্তু সেই কোমর বন্ধনীটা সেই ছাদের একটা সাইডে পড়ে আছে এবং সেই কোমর বন্ধনীটার আরেক দিকের পোর্শনের যে চেনটা সেটা কিন্তু শূন্যে ঝুলছে, মানে একটা চেন মেঝেতে পড়ে আছে এবং আরেক দিকের চেনটা মানে অপর সাইডের যে চেনটা সেটা পুরো শূন্যে ঝুলছে। তো ওনার এই জিনিসটা দেখে কিন্তু ভীষণ অবাক লাগে। উনি বলছেন আমি ভাবি এই জিনিসটা তো আমার আলমারির মধ্যে ভরা আছে, তো এই কোমর বন্ধনী ছাদের মধ্যে এলো কী করে। তো উনি তখন যেদিকটা করে সেই শূন্যে ঝুলছিল যে চেনটা, ওই পোর্শনটা কিন্তু উনি হাত দিয়ে টেনে ওখান থেকে ছাড়াতে গেছেন এবং উনি ভেবেছেন যে হয়তো ওটা কোনো কারণে কোনো জিনিসের সঙ্গে আটকে আছে। এবার সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার, উনি তো পুরো পরিষ্কার করে বুঝতে পারছেন না যে ওটা কোথায় পড়ে আছে বা ওটা মানে কোন জিনিসের সঙ্গে আটকে আছে। এবং ওনার কিন্তু বিষয়টাতে খুব অবাক লাগে এবং উনি ভাবেন যে আমার আলমারি থেকে জিনিসটা এখানে এলো কী করে। তো সেই ভেবে উনি কিন্তু সেই চেনটাকে ধরে ওখান থেকে ছাড়াতে গেছেন এবং যে মুহূর্তে আমার বড়জা বলছে আমি সেই চেনটাকে ধরে ছাড়াতে গিয়েছি, আমি দেখতে পাই চেনের একদম লাস্ট পোর্শনটায় একটা লিকলিকে সরু হাত, মানে সেই হাতটা অসম্ভব ফ্যাকাশে একটা মানে ধপধপে সাদা হাত এবং দেখে মনে হচ্ছে পুরো কঙ্কাল যে হাড় হয় সেই হাড়ের ওপর পুরো চামড়া জড়ানো, মানে এত সরু হাত। তো সেই রকম হাত দিয়ে সেই চেনটাকে যেন মানে চেনের আরেকটা দিক মানে সেই কোমর বন্ধনের আরেকটা দিক যেন কেউ ধরে আছে। এবং যখন আমি সেই হাতটাকে দেখে সামনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করি যে ওটা কে, মানে কে এই জিনিসটা ধরে আছে, আমি দেখতে পাই সেই পাঁচিলের ওপর আমার শাশুড়ি মা বসে রয়েছেন এবং ওনার হাতটা ঠিক ওখান থেকে মানে পাঁচিল থেকে ওই লম্বা হয়ে ওই ছাদ পর্যন্ত এসে সেই কোমর বন্ধনীর ওই আর একদিকের চেনটা ধরে আছে।
মানে বুঝতে পারছো সিচুয়েশনটা ঠিক কীরকম? এবং এটা যখন মানে যে মুহূর্তে আমার বড় যা এই জিনিসটা দেখেছে এবং আমার শাশুড়ি মার সঙ্গে নাকি যখন ওনার পুরো আই কন্ট্যাক্ট হয়, আমার বড় যা বলছে আমি দেখতে পাই উইদিন সেকেন্ডের মধ্যে আমার শাশুড়ি মা পুরো ধপ করে সেই পাঁচিল থেকে একটা লাফ মেরে ছাদের মধ্যে নামেন এবং রীতিমতো আমার দিকে তাকিয়ে দাঁত মুখ খিঁচিয়ে উনি বলেন, মানে পুরো একদম মুখটা বিকৃতি করে উনি আমাকে বলেন যে তুই কেন নিয়েছিস ওর গয়না, এটা তো আমার ছোট বৌমার প্রাপ্য জিনিস, তুই ওর জিনিস ওকে ফিরিয়ে দে, না হলে কিন্তু তোকে আমি বাঁচতে দেবো না। এবার এই জিনিসটা যখন আমার শাশুড়ি মা আমার বড়জাকে বলেছে এবং আমার বড়জা কিন্তু পরিষ্কার ওই অন্ধকারের মধ্যে পুরো দেখতে পাই যে আমার শাশুড়ি মা কিন্তু এসে ওইভাবে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার বড়জাকে এই কথাটা উনি বলছেন। উনি তখন এই দৃশ্যটা দেখে মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যান এবং সেই মুহূর্তে উনি ওখান থেকে উঠে চিৎকার দিয়ে মানে ওখান থেকে উনি ছুটে চলে আসতে গিয়েছিলেন এবং আমার বড়জা বলছে আমি পুরো দেখতে পাই সেই কোমর বন্ধনীটা আমার পায়ের মধ্যে পুরো পেঁচিয়ে আমাকে ওই জায়গায় ফেলে দেয়। আমার চোখের সামনে এই জিনিসটা ঘটে এবং সেই মুহূর্তে আমি নিজেকে পুরো মানে সামলাতে না পেরে ওই মুহূর্তে কিন্তু আমি ছাদের মধ্যে পড়ে যাই। এবার তারপরের বিষয়টা তো দিদিভাই বলছে আমাদের প্রত্যেকেরই দেখা। তো এই কথাগুলো যখন আমার বড়জা আমাদেরকে বলছে আমরা পুরো অবাক হয়ে ওনার কথাগুলো শুনছি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কি উত্তর দেব সেই উত্তরটা আমাদের কাছে নেই। এবং তখন আমার বড়জা মানে ওই অবস্থাতে ওনার ওরকম একটা মাথার মধ্যে 5টা স্টিচ পড়েছে, সেই অবস্থাতে উনি বিছানা থেকে উঠে আলমারি থেকে উনি গয়না বের করে দিতে যাচ্ছেন আমাকে। তো তখন আমরা প্রত্যেকেই বলি যে তুমি আগে সুস্থ হও, তুমি সুস্থ হওয়ার পর তুমি জিনিসগুলো দেবে, কিন্তু উনি কোনো মতেই কথাটা শুনছেন না এবং উনি আমাকে বলেন যে আমি সত্যি এটা অন্যায় করেছিলাম এবং যে কারণে হয়তো আমার শাশুড়ি মা এসে এই শিক্ষাটা আমাকে দিয়েছেন, তো তোর যে গয়নাগাটি সেগুলো তুই নিয়ে নে, না হলে উনি হয়তো সত্যি আমাকে মেরে ফেলবেন। তো সেই মুহূর্তে উনি মানে ওই অবস্থাতে কিন্তু উনি আলমারি থেকে আমার ভাগের যা গয়নাগাটি সেগুলো কিন্তু উনি আমাকে দিয়ে দেন। এবং তারপর দিদিভাই বলছে মানে আমার কিন্তু তখন মাথা সেই মুহূর্তে কাজ করছে না, যে আমি ভাবছি যে এরকম ঘটনা কি করে ঘটতে পারে, মানে যেখানে আমার শাশুড়ি মা মারা যাওয়া 1 বছর পেরিয়ে গেছে, তারপরেও প্রায় কয়েক মাস হয়ে গেছে, তারপরেও এরকম একটা ঘটনা, মানে আমি প্রায় 2-2.5 মাস যাবত এই বাড়িতে রয়েছি, যদি আমার শাশুড়ি মার স্পিরিটটা এই বাড়িতে থেকেও থাকে, উনি যদি এক্সিস্টও করেন, আমি তো কিছু একটা বিষয় বুঝবো। কিন্তু দিদিভাই বলছে এই বাড়ির মধ্যে আমি এতদিন যাবত রয়েছি, আমার হাজব্যান্ড অনেক সময় থাকতো না, আমি নিজের মতো নিজের ঘরে থাকতাম, কোনো দিন কিন্তু এরকম কোনো প্রবলেম বা কোনো কিছু যে একটু গা ভার হয়ে যায় বা কোনো কিছু যে ফিল করে, জিনিসটা কিন্তু আমার সাথে কোনো দিন হয়নি। কিন্তু এরকম একটা ঘটনা ঘটার কথা যখন আমার বড়জা আমাদেরকে বলছেন, আমরা না মানে বিষয়টা তখনও পর্যন্ত নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে জিনিসটা এরকম হতে পারে। কিন্তু এই জিনিসটা যে বাস্তবে ঘটেছে সেটার তো প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমার বড়জা, মানে উনি যে ওইভাবে পড়ে গিয়েছিলেন এবং উনি যে দৃশ্যটা দেখেছেন, যে কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল গতকাল রাত্রিবেলায় বাড়িতে, তো সেটা তো নিছকই কোনো মিথ্যে কথা নয় বা এটা তো তার কোনো মনের ভুল হতে পারে না। তো যাই হোক, সেদিন রাত্রিবেলায় কিন্তু আমার কোনো মতে ঘুম আসে না, মানে আমি শুধু এপাশ ওপাশ করছি আর ওই জিনিসগুলো নিয়ে শুধুমাত্র ভাবছি যে এরকম ঘটনাও আজকের দিনে হয়। তো সেই দিন রাত্রিবেলাতেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে এই ব্যাপারটা বলি যে দেখো এরকম একটা ঘটনা বাড়ির মধ্যে ঘটে গিয়েছে যখন, তো মানে এই বিষয়টা তো খুব একটা ভালো ব্যাপার নয়। তো আমার শাশুড়ি মার যিনি শ্রাদ্ধ শান্তি করেছেন যে পুরোহিত মশাই, তো তুমি তাকে একবার বাড়িতে ডেকে পাঠাও এবং তাকেই পুরো বিষয়টা বলো যে এরকম এরকম ঘটনা ঘটেছে বাড়িতে। তো আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, তো পরের দিন সকালবেলাতে আমি ওনাকে ডাকবো। এবং সেই কথা মতো পরের দিন সকালে সেই পুরোহিত মশাইকে বাড়িতে ডাকা হয় এবং ওনাকে কিন্তু মানে এই ব্যাপারটা বলা হয় যে বাড়ির মধ্যে এরকম কিছু অ্যাক্টিভিটিস আমরা ফিল করছি এবং যে কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এবার এই যে গয়না সংক্রান্ত কোনো ব্যাপার বাড়িতে এরকম যে কিছু ঘটেছে সেটা আমরা বলি না, তার কারণে এটা যেহেতু একটা পুরো পার্সোনাল ব্যাপার। তো আমরা শুধুমাত্র বলি যে আমার শাশুড়ি মায়ের কিছু উপস্থিতি আমরা ফিল করতে পারছি বাড়িতে এবং গতকাল রাত্রিবেলাতে এরকম আমার বড়জার সাথে জিনিসটা হয়েছে। তো উনিও কিন্তু এই ব্যাপারটা শুনে প্রচণ্ড অবাক হয়ে যান, তার কারণ উনি বলেন যে যখন আমার শাশুড়ি মার সেই শ্রাদ্ধ শান্তি করা হয়েছিল তার আগে যখন উনি মানে পঞ্জিকা দেখেছিলেন এবং ওনার যে মৃত্যুকালীন সময়টা, তো সেই সময়তেও কিন্তু উনি কোনো রকম কোনো দোষ পাননি, বা যেরকম আমরা জেনে থাকি যে কোনো দোষ পেলে কেউ যদি মারা যাওয়ার সময় কোনো দোষ পায় তার সেই আত্মা শান্তির জন্য কিন্তু বিভিন্ন রকম দোষ কাটানোর কাজ করতে হয়। তো উনি তখন বলেন যে না, উনি কোনো প্রকারের কোনো দোষ পাননি এবং ওনার শ্রাদ্ধ শান্তি, ওনার বাৎসরিক ক্রিয়া সমস্ত কিছু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল এবং 1 বছর কেটে যাওয়ার পর এরকম কিছু অদ্ভুত ফিলিং এগুলো কেন হচ্ছে বাড়িতে, এটাও কিন্তু উনি প্রচণ্ড অবাক হন। তো যাই হোক, উনি তখন বলেন যে ঠিক আছে, এরকম যখন বাড়িতে ঘটছে তো তখন মানে আমাদেরকে উনি পরামর্শ দেন যে বাড়িতে একটি সত্যনারায়ণ পুজো দিতে, এবং সেটা কিন্তু আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই যে ঘরে থাকতেন সেই ঘরে কিন্তু উনি পুজোটা দিতে বলেন। এবং ওই ছাদের মধ্যে যেহেতু ইনসিডেন্টটা ঘটেছিল এবং সেখানে যেহেতু সেই তুলসী মঞ্চটা রয়েছে,
তো উনি বলেন যে সেই তুলসী মঞ্চর সামনে মানে আমার শাশুড়ি মার আত্মার শান্তির কামনার জন্য একটি যাতে ঠাকুরের নাম কীর্তন দেওয়া হয়। তো তার কথা মতো বাড়িতে সেই রকমই একটি সত্যনারায়ণ পুজো দেওয়া হয় এবং সেই দিনই সন্ধ্যেবেলাতে কিন্তু ঠাকুরের একটি নাম কীর্তন সেই তুলসী মঞ্চের কাছে দেওয়া হয়েছিল। দিদিভাই বলছে মানে আমাদের বাড়িতে সেই দিন যে আমার বড় জায়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপর কিন্তু কোনো দিন কোনো ঘটনা ঘটেনি বা কেউ যে আমাদের বাড়িতে তো আমরা এতজন মেম্বার ছিলাম, আমরা যে কোনো কিছু ফিল করা বা কারোর তো এটা হতেই পারে যে একটা হয়তো গা ভার হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু কারোর সাথে কোনোদিন ঘটেনি। এবং আমরা বাড়িতে তার মানে পুরোহিত মশাইয়ের কথা মতো সেই রকম পূজা অর্চনা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরও আমরা বাড়িতে কোনো কিছু ফিল করিনি যে আমার শাশুড়ি মা আদৌ এই বাড়িতে রয়েছেন কিনা, বা তার মানে দেখবে যে একটা বাড়ির যদি অরাটা খারাপ হয় বা তার মানে সেই বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ স্পিরিট বা কোনো নেগেটিভ এনার্জি বসবাস করে, সেটা কিন্তু বাড়ির লোকজন কেউ না কেউ এটা ফিল করতে পারবে। কিন্তু আমাদের বাড়ির কেউ এই জিনিসটা ফিল করতো না এবং বাড়ি পুরো হালকা লাগতো। তো যাই হোক, তারপর আজ পর্যন্ত কোনো দিন আমার শাশুড়ি মাকে যে আমরা দেখা বা তার যে কোনো অস্তিত্ব ফিল করা কোনো দিনই মানে আমাদের সঙ্গে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং যেটা দিদিভাই বলছে এটা হয়তো মানে আমি এটা পরে রিয়েলাইজ করেছিলাম যে এটা হয়তো হতেও পারে যে আমার শাশুড়ি মা উনি তো মানে প্রচণ্ড পরিমাণে চেয়েছিলেন যে ওনার ছোটো ছেলের বিয়েটা উনি দেখে যাবেন, কিন্তু সেই যে আনুষ্ঠানিক বিয়ে বা যেটা আর কি ধর্মীয় মতে যে বিয়ে, সেটা তো উনি দেখে যেতে পারেননি এবং নিজে হাতে সেই কোমর বন্ধনীটা যেটা উনি ভেবেছিলেন ওনার ছোটো বৌমাকে উনি দিয়ে যাবেন, সেটা উনি দিয়ে যেতে পারেননি। সেই জন্য হয়তো কোনোভাবে উনি বাড়ির মধ্যে এক্সিস্ট করছিলেন, যেটা হয়তো আমরা মানে আমরা বাড়ির যারা সদস্য ছিলাম সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু যখন উনি দেখছিলেন যে ওনার প্রতিশ্রুতি মতো সেই কাজটা যখন হচ্ছিল না, তো সেই জন্য হয়তো উনি মানে দেখা দিয়ে এই কাজটা উনি করে যান। এবং দিদিভাই বলছে তারপর আমার বড় যা বলে নয়, আমার বড় যা, আমি, আমার হাজব্যান্ড, আমার যিনি ভাসুর ঠাকুর, তারা কেউ কিন্তু আমরা কোনো দিন আমার শাশুড়ি মার কোনো রকম কোনো অস্তিত্ব ফিল করিনি। এবং তাকে যে দেখা বা তার যে কোনো স্বপ্ন দেখা, সেটাও কিন্তু আমাদের সাথে কোনোদিন কিছু হয়নি। ওই একদিনই ওরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এরপর মানে যখন এই সমস্ত কিছু বিষয় আর কি মিটে যায়, তো তারপর আমার হাজব্যান্ড এবং আমার যিনি ভাসুর ঠাকুর ছিলেন, ওনারা দুজন মিলে ডিসাইড করে যে এই বাড়িটা যে যার মতো যেরকম ভাগ হচ্ছে, তো সেরকম ভাগ করে নিয়ে যে যার মতো মানে সেই পুরনো বাড়িটাকে ভেঙে নতুনভাবে বাড়ি করার জন্য। এবং তারপর কিন্তু সেটাই হয়, আমার হাজব্যান্ড আমাদের মতো বাড়ি করে নেয় এবং আমার যিনি ভাসুর ঠাকুর ছিলেন তারাও কিন্তু তাদের মতো সেই পার্টিশন দিয়ে ওনারা বাড়ি করে নেন, মানে সেই পুরনো বাড়িটাকে ভেঙে। তো তারপর 2000 সালে আমার মেয়ে হয় এবং তার পরবর্তীকালে আমরা এখনো পর্যন্ত আমরা সেই বাড়িতেই রয়েছি, মানে সেই জায়গায় নতুন বাড়ি করে আমরা এখন রয়েছি। তো এখন কোনো রকম কোনো প্রবলেম নেই, আমরা প্রত্যেকেই এখন ভালো রয়েছি। কিন্তু এই ইনসিডেন্টটা 1997-এ আমাদের পরিবারে ঘটেছিল এবং এটা কিন্তু একদম পুরো বাস্তব ঘটনা, যেটা আমার বড় যা কিন্তু এই জিনিসটা পুরো ফেস করে। তো সেই বাস্তব ঘটনাটি আমি আজকে তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই সত্যি অসাধারণ একটি ঘটনা, এবং সত্যি কথা বলতে এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে, মানে এই জিনিসটা আমিও রিয়েলাইজ করেছি যে হয়তো উনি যেরকম চেয়েছিলেন যে ওনার ছোটো বৌমাকে উনি তার কোমর বন্ধনীটা উনি দিয়ে যাবেন, তো সেই ইচ্ছেটা তার তো মানে অপূর্ণ থেকে গিয়েছিল। এবার সেটা যখন পূরণ হয়নি এবং তার কথা মতো তার বড় বৌমার যেরকম মানে সেই প্রতিশ্রুতি রাখার কথা ছিল যে সেই কোমর বন্ধনী তার অবর্তমানে তার ছোট বৌমার হাতে উনি তুলে দেবেন, কিন্তু সেই কাজটা যেহেতু উনি করেননি, সেই জন্য হয়তো উনি এসেছিলেন এবং উনি কিন্তু এসে তার বড় বৌমাকে দেখা দিয়ে যান যাতে সেই জিনিসটা উনি যার জিনিস তার হাতে উনি দিয়ে দেন। এবং সত্যি কথা মানে বাড়ির মধ্যে এত মেম্বার থাকতে কেউ তার উপস্থিতি ফিল করা বা তার সাথে এরকম কিছু ঘটনা ঘটা না ঘটে, সেই মানে দিদিভাইয়ের বড় যার সাথে কেন জিনিসটা ঘটলো, মানে সত্যিই তো এটা একটা মানে অদ্ভুত বিষয়। তো যাই হোক, পার্সোনালি আমার তো ঘটনাটি অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটা শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো, আমাদের ইমেল আইডি হলো এটা। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো যাই হোক, গত এপিসোডে যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা সিলেক্ট করেছি আজকে পড়ে শোনানোর জন্য। প্রথম কমেন্টটি করেছেন সাহিস্তা সামা, তিনি লিখেছেন হ্যালো বাবান, খুব ভালো লাগলো ঘটনাটি, থ্যাংক ইউ সো মাচ। তো এরপর কমেন্ট করেছেন পিঙ্কি বিশ্বাস, তিনি লিখেছেন খুব ভালো লাগলো, রাজস্থান থেকে পিঙ্কি।
মায়া সরকার লিখেছেন এক্সিলেন্ট ঘটনা। সোমনাথ ভট্টাচার্য কমেন্ট করেছেন কাকা শ্বশুর শুধু নতুন বৌমাকেই দেখতে এসেছিলেন, উনি স্বাভাবিক চেহারা নিয়েই এসেছিলেন, কারণ উনি ভয় দেখাতে চাননি। খুব ভালো লাগলো ঘটনাটা, থ্যাংক ইউ সো মাচ। তো এরপর কমেন্ট করেছেন তারক মণ্ডল, তিনি লিখেছেন হ্যালো বাবান, আমি ঘটনাটা শুনলাম, খুব ভালো লাগলো। নতুন নতুন গল্প শুনতে কার না ভালো লাগে, আর সত্যি কথা বলতে আমি অপেক্ষায় থাকি কখন ছায়ারাত্রির এপিসোড শুরু হবে। ভালো থেকো বাবান, আমি বেলেঘাটা থেকে তারক মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো এরপর কমেন্ট করেছেন কাকলি পাত্র, তিনি লিখেছেন আসলে বিয়ের সময় নতুন বউকে দেখেননি, তাই নতুন বউ দেখে গেলেন। বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে থাকে, খুব ভালো লাগলো ঘটনাটা, হলদিয়া থেকে শুনছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো এরপর কমেন্ট করেছেন বিউটি ব্যানার্জি, তিনি লিখেছেন ঘটনাটা ভালো লেগেছে, তোমার বলা সব ঘটনা আমার শুনতে খুব ভালো লাগে। দমদম থেকে বিউটি ব্যানার্জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো এরপর কমেন্ট করেছেন প্রশান্ত প্রামাণিক, তিনি লিখেছেন দাদা আবার চলে এলাম তোমার ঘটনা শুনতে। অসীম দাস লিখেছেন সত্যিই ঘটনাটা খুব হাড়হিম ছিল। তো তোমাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো। তো এছাড়াও আরও অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককেই জানাই ছায়ারাত্রির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।